একটা ছাত্র টিউশন না পড়ে সে এত পার্সেন্ট নম্বর পায় কিভাবে সম্ভব? এটা টপার হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলো। তো আমি মাহমুদের কাছে এই প্রশ্নটা করতে চাই যে তোমার কি কোনো পার্সোনাল গার্লফ্রেন্ড বা এরকম কিছু আছে না যারা এইচএস দেবে আবার, ঠিক আছে, তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাই? বন্ধুরা, দ্য রাইট সাবজেক্টের পক্ষ থেকে আজকের এই শোতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন এক কৃতি ছাত্রের সাথে যে 2026 এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো টিউশনি ছাড়াই, হ্যাঁ বন্ধুরা, কোনো টিউশনি ছাড়াই 500-এর মধ্যে 452 নম্বর পেয়ে নজির করা দৃষ্টি স্থাপন করেছে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানার সেই কৃতি ছাত্রের মাহমুদুল হাসান। Now and press the bell icon. Never miss an update. মাহমুদুল হাসানকে পেয়ে আজকে খুব খুশি হয়েছি। তো মাহমুদুল হাসান, আপনার সম্বন্ধে আপনি কিছু বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ মাহমুদুল হাসান আটা। আমি উত্তর 24 পরগনা জেলার অশোকনগর থানা থেকে, এবং আমার স্কুল হচ্ছে শাহজালালি বরকতিয়া হাই স্কুল। আমি ছেলে হিসেবে আমাদের বাড়িতে একাই, আমার 3টে দিদি আছে, বড় দিদি। আমার বাবা একজন পেশায় ইমাম, মা হাউস ওয়াইফ। তো সংক্ষেপের মধ্যে এতটুকু। ঠিক আছে, রেজাল্ট দেখার পরে আপনাদের বাড়িতে পরিবারের রিয়াকশন কেমন ছিল তখন? আমার রেজাল্ট দেখা একটু ভিন্ন ছিল। হঠাৎ করে মামাদের বাড়িতে যাওয়া এবং রেজাল্টের ডেটটা ওখানেই পড়ে যায়। তো দেখা হয়ে গেছে যে আমি মামাদের বাড়িতে রেজাল্টটা আমার দেখা হয়, এবং আমার রেজাল্টটা দেখতে একটু দেরি হয়, কারণ আমার রেজিস্ট্রেশন নাম্বারটা বাড়িতে ছিল, ওখানে একটা ভুল রেজিস্ট্রেশন নাম্বার আমি টাইপ করে ফেলি, যার কারণে আমার রেজাল্টটা আমার একজন বন্ধু দেয় আমাকে, যার কারণে। এবং দেখার পর আমি আমার বাড়িতে জানালাম, মাকে প্রথমে জানাই, আমাদের বাড়ি মা তো খুশি, বাড়িতে দিদিরা ছিল তাদেরকে জানাই, তারাও বেশ খুশি। তুমি এই পর্যন্ত স্ট্রাগল করলে, এর পিছনে মানে কি আছে? স্ট্রাগলের পিছনে একটাই হচ্ছে আশা এবং নিজের জেদ, এটা নিয়ে মানুষের স্ট্রাগল। আমি পড়েছি একটা আশায়, সে আশাটা অনেক বড় না, খুব মানে ছোট একটা আশা, এবং সে আশার জন্য আমি পড়েছি। সেটা হচ্ছে প্রথমত নিজে একটা জায়গায় পৌঁছানো, আর দ্বিতীয়ত এটা হচ্ছে আমার শখ, এটা আমার নেশা। আমাকে যদি আপনি বলেন যে এখন পড়াশোনা বাদ দিয়ে ফুটবল খেলতে, আমার 500 টাকা দিলে আমি বসে দেখতে পারবো না, কারণ এটা আমার নেশা, পড়াশোনাটা। আমি অনেক দিনে পড়ি, ব্যাপারটা এমন না, কিন্তু শত স্ট্রাগলের মধ্যেও আমি যতটুকু সময় বাঁচে আমার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে সমস্ত টুকুটা পড়াশোনার মধ্যে আমি যাচ্ছি। দর্শকদের সামনে একবার বলে দাও কত পেয়েছো। আমি বলেছি ওদেরকে, তুমিও বলে দাও। তো আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, ফাটাফাটি এমনটা বলা যায় না। আমার বাবা বলছিল আর একটু ভালো হলে ভালো হতো। তো আমি তাও 500-এর মধ্যে 452 পেয়েছি, এবং যদি পার্সেন্টেজের হিসেবে বলা যায় তো এটা 90.4%, 90.4%। আচ্ছা। আর আমি আরেকটা জিনিস জানতে চাইছি, আমি শুনেছি তুমি টিউশন পড়োনি কখন। একটা ছাত্র টিউশন না পড়ে সে এত পার্সেন্ট নম্বর পায় কিভাবে সম্ভব? এটা আমাদের সাথে একটু বলো। আচ্ছা, না, ব্যাপারটা হচ্ছে যদি কেউ নিজে ফিক্সড হয়ে নেয় এবং নিজেকে মানিয়ে নেয় টিউশনি ছাড়াই, তো তার জন্য, এবং সে যদি ভালো ছাত্র হয় তো তার জন্য এটা খুব বেশি কঠিন না। আমি 11-12 কোনো টিউশনি পড়িনি, কিছু যাতে অনলাইনে সহায়তা আমি নিয়েছি, আমাদের বিভিন্ন প্রকাশনের বইয়ের সহায়তা নিয়েছি, নিজেটা আমি মানিয়ে নিয়েছিলাম। এমনকি আমাকে যদি কেউ 1000 টাকা দিয়ে বলতো ওই ভালো টিচার আছে ওর কাছে যা, আমি কিন্তু যেতাম না। এটা আমার প্র্যাকটিস, অভ্যাস, এবং আমি নিয়মিত স্কুলের ছাত্র, স্কুলের স্যারদের সঙ্গে কানেক্টেড ছিলাম। তো এখনকার সময় আমরা যেসব জানি সোশ্যাল মিডিয়ার যুগ, এখন মোবাইল থেকে শুরু করে আমাদের হাতে মোবাইল, সবকিছু শুরু করে এখন বাচ্চারা যেভাবে আর কি সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত হয়ে গেছে, তো এই সমস্ত থেকে তুমি নিজেকে কিভাবে সামলে পড়াশোনা করেছো? আমি প্রথমেই একটা মানে যদি আপনি সোশ্যাল মিডিয়াকে খারাপ বলেন তাহলে একটু সারেন্ডার হয়নি। সেটা হচ্ছে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে অ্যাভয়েড নই, বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে নই, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, এবং আমি মনে করি এটা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা। এবং আমি সোশ্যাল মিডিয়া ঘাটা মানে ওয়ার্ল্ড এক্সপ্লোরিং এর সব থেকে একটা ভালো উপায়, যদি আপনি সৎ পথে থাকেন। তো যেমন নিউজ পেপার একটা বিশ্বকে জানা, দেশকে জানা, রাজ্যকে জানার একটা মাধ্যম, অবশ্যই ইন্টারনেট কেন নয়। এবং আমাদের যে পরীক্ষার যে নাম্বার বেস তৈরি, এটা কিন্তু ইন্টারনেটে বিভিন্ন ভিডিওস, জিওগ্রাফিক্যাল, টুরিস্ট স্পট, এখানে ভিডিও দেখে কিন্তু আমাদের এই সমস্ত নলেজ বা বেস তৈরি হয়। সুতরাং ইন্টারনেটকে আমি অ্যাভয়েড করি না, বরং আমার সাফল্যের পিছনে অনেকটা হলে ইন্টারনেট দায়ী। কোন সাবজেক্ট তোমার সব থেকে বেশি কঠিন মনে হয়েছে? কোন সাবজেক্ট মনে হয়েছে না ঠিক আছে চলে যায়, এরকম কোন সাবজেক্ট এরকম মনে হয়েছে কঠিন মনে? কোন সাবজেক্ট? যেহেতু উচ্চ মাধ্যমিকে অর্থাৎ 11-12 সাবজেক্ট সিলেকশনের একটা ব্যাপার থাকে, সেখানেই যে সাবজেক্ট একটু অপছন্দ সেটাকে ফেলে দেওয়ার একটা সুযোগ থেকে যায় অলরেডি। এবং আমি আর্টস নিয়েছি, আমার যে সাবজেক্ট প্রিয় সেগুলো আছে আমি নিয়েছি, সুতরাং এখানে পারবো না এমনটা ছিল না। তবে কিছু সাবজেক্টের নাম্বার তোলার একটা ভয় ছিল, যেমন বাংলা সাহিত্যের ব্যাপারটা নাম্বার তোলার একটা ভয় আছে, রাষ্ট্রবিজ্ঞান আমার
পরপর পরীক্ষা ছিল, তার আগে আরবিক পরীক্ষা ছিল। তো এইগুলো একটা স্ট্রাগল ছিল, কিন্তু কোনো সাবজেক্ট যে সমস্যা পারবো না এমনটা মনে হয়নি, কারণ আমি বেছেই নিয়েছি। আচ্ছা, টপার হওয়ার জন্য, টপার এই জন্যই বলছি কারণ তুমি এখন ধরতে গেলে এই স্কুলের টপার এখন, ঠিক আছে? তো টপার হওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি? দেখা যাচ্ছে অপররা টপার হতে পারেনি, তুমি টপার হয়ে গেছো। অপরদের মধ্যে তোমার মধ্যে কি এমন পার্থক্য যে তুমি টপার হয়ে গেলে সে টপার হতে পারলো না? যদি কিছু বলো বিষয়ে। সেটা হচ্ছে কনসেন্ট্রেশন, আমি বলতে পারি। কারণ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি ভালো লাগে। অনেকে একদম। 11-12 উঠে মেয়েদের একটা বিয়ের হাবভাব চলে আসে, ছেলেদের মধ্যে কাজের ব্যস্ততা চলে আসে, এটা সবারই আসে। কিন্তু তার মধ্যে যারা একটু পড়াশোনার মধ্যেও থাকে বা থেকেছে, অথচ অনেক ভালো হতে পারি না, বা আমিও আরো অনেক ভালো করতে পারিনি অনেকের থেকে, তারা হয়তো আরো অনেক ভালো যুক্ত ছিল। তো আমি যেটা বলি সেটা হচ্ছে নিয়মিত স্কুলে যাওয়া, কারণ স্কুল হচ্ছে পঠন পাঠনের পরিবেশ। এখানে যাবে অটোমেটিক, সেখানে সঙ্গে ব্যস্ত থাকবে। তুমি যত বাড়িতে থাকবে, টিউশনি পড়ে মানে বাড়িতে সময় কাটাবে, স্কুলে যাবে না, অটোমেটিক তোমার মন, তোমার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যুক্ত থাকা, ফাঁকা সময়কে বইয়ের কাজে লাগানো এবং সঠিক কথা এগিয়ে যাওয়া। এবং কিভাবে আগাবো সেটা 10 পর্যন্ত তোমাকে বুঝে নিতে হবে যে আমি এবার 11-এ উঠেছি, আমাকে এইভাবে পড়তে হবে। তাই তোমাকে ছোট থেকে একটু ভালো হতে হবে, আর বড় হয়ে আরো একটু চাপ দিয়ে তোমাকে ভালো হয়ে নিতে হবে। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যদি কিছু বলো, আমাদের দর্শক জানতে চাই যে একটা ছেলে যখন ভালো র্যাঙ্ক করে তার ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে চাই, একটা ইন্টারেস্ট থাকে আমাদেরকে জানার। তো তোমার এমন কি পরিকল্পনা আছে যেটা তুমি ভবিষ্যতে মানে এইভাবে তুমি আগাতে চাইছো, সেটা আমাদের দর্শকদের সামনে একটু জানাও। আচ্ছা। ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই থাকাটা দরকার, কারণ আমরা একটা মিথ শুনেছিলাম, বা মিথ বা একটা কোট বলা যেতে পারে, যে এভরি অ্যাম্বিশন নিডস প্রিপারেশন। প্রত্যেকটি উচ্চ লক্ষ্যের জন্য একটা প্রিপারেশন থাকা দরকার। একদম ঠিক। তো তেমন তো অবশ্যই আমারও আছে ছোট থেকে, সেটা হচ্ছে WBCS এক্সাম জন্য প্রিপারেশন নেওয়া। এখন আমার পলিটিক্যাল সায়েন্সে যদি আমি কম পেয়েছি নাম্বার, তবু এটাতে আমার অনার্স নেওয়ার ইচ্ছা, কারণ WBCS এর ক্ষেত্রে এটা একটা বেস তৈরি করে। তো এটা নেবে, এবং পাশাপাশি WBCS এর টিউশনে পড়ে যতটুকু, এটা আমার আপাতত লক্ষ্য। পরবর্তীটা কি হবে সেটা সৃষ্টিকর্তা আল্লাহ জানেন। আচ্ছা, খুব ভালো উত্তর দিয়েছো। আর তার থেকে বড় কথা হচ্ছে, যেহেতু তুমি নিজেই টিউশনি পড়তে, তো তুমি কি শুধু নোট ফলো করতে, না নিজের থেকে নোট বানাতে মানে পরীক্ষাতে? আচ্ছা, আমি বিভিন্ন প্রথমত মূল সহায়িকা বলি বা প্রকাশনী ভালো ভালো বই যেগুলো, সেগুলো কিনতাম অবশ্যই, এবং সেগুলো তো ছাড়া পড়া যাবে না। আর নোট আমি নিজেও বানাতাম, এমনকি কিছু কিছু নোটের বই কিনতাম যেগুলো নোট প্রস্তুত থাকতো, আমি সেই নোটের উপরেও নোট বানাতাম। এমনকি আমি বড় বড় প্রকাশনী বই থেকে নিজে কেটে এই লাইনটার আগে এই লাইন, এই লাইনটার পরে এই লাইন, এইভাবে নিজেই উত্তর তৈরি করতাম। এখানে আমার স্কুলে পরীক্ষা হতো 11-এ, স্যার বলেছিল আমার উত্তরটা সবার থেকে ভিন্ন হয়েছে, এসব রাষ্ট্রবিজ্ঞানের কথা যদি বলি। তো এরকম ভিন্ন উত্তর নিজে থেকে তৈরি করতে হয়, আর পরীক্ষার সময় অটোমেটিক নিজে থেকে কিছু বানিয়ে লিখতে হয়। সেটা ছোট থেকে আমার বানিয়ে লেখার কিছু অভ্যাস আছে। তো সব থেকে একটা বড় আশ্চর্যের বিষয়, দর্শক তোমরা দেখো যে একটা ছেলে, সে টিউশনই পড়ে না, সে টিউশনই না পড়ে একটা কত ভালো র্যাঙ্ক করেছে। 500-এর মধ্যে 452 নম্বর চলে হাইয়েস্ট নম্বর পেয়েছে তার স্কুলে। চিন্তা করো, যেখানে পাশাপাশি তার অন্যান্য বন্ধুরা যেখানে 1টা 2টো 3টে, কেউ 4টে পর্যন্ত টিউশনই পড়ছে। চিন্তা করতে পারো, সেখানে সে কোনো টিউশনই ছাড়াই শুধুমাত্র স্কুলের সাহায্য নিয়ে, স্যারেদের সাথে সম্পর্ক রেখে, নিজে কষ্ট করে পড়াশোনা করে সে একটা ভালো র্যাঙ্ক করেছে। এটা একটা সত্যি ভীষণ একটা আশ্চর্যের বিষয়। সত্যি আমরা ভীষণ খুশি মাহমুদুল তোমাকে পেয়ে। আচ্ছা, তো আমার এর পাশাপাশি একটা কথা, আমরা দর্শকের প্রশ্ন, আমারও প্রশ্ন, যে সবারই একটা মানে মানে শরীরের একটা ঠিক রাখার ব্যাপার থাকে, ঠিক আছে, সাহেতের একটা ব্যাপার থাকে। সেখানে তুমি তোমার নিজের একটা হেলথের দিকে কিভাবে দেখো? হেলথের দিকে তো নজর রাখা দরকার, আমরা পড়াশোনার পাশাপাশি নিজের হেলথকে ঠিক রাখা দরকার, ঠিক আছে? তো সেভাবে তুমি হেলথের দিকে কি কোনো সেইভাবে নজর দিয়েছো, নাকি শুধু পড়াশোনার দিকেই এগিয়ে যাচ্ছ? হেলথের দিকে একটু নজর দিতে হবে তো। হ্যাঁ, আমি এমনিতে একটু হালকা, যেটা দর্শকরা দেখতে পাচ্ছে। আচ্ছা, কারণ আমার মাথায় অটোমেটিক ক্যালকুলেটিং চলতে থাকে। মানে একটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যেমন দেশ চালানোর যে মানে ব্রেনে যেমন রাখে, ক্যাপাসিটি রাখে বা টেনশন রাখে, আমার অটোমেটিক ওই টেনশন, আমি দেশ চালাচ্ছি। আমার মানে মাঝে মাঝে এমন হয় যে আমি যেন একটা দেশের প্রধানমন্ত্রী, এবং আমাদের দেশের যুদ্ধ লেগেছে, কিভাবে আমি ট্যাকল দেবো, এটা আমি চিন্তা করি রাতে ঘুমানোর আগে। তো আমার মাথায় ক্যালকুলেটিং চলতে থাকে। আমার দেহের পুষ্টিগুলো ব্রেনই টেনে নাই বলা যেতে পারে। যাই হোক, তো দেহ অবশ্যই স্বাস্থ্য, সুস্থতা বজায় রেখে কাজ করা হয়। আমি যে ভীষণ অসুস্থ হয়ে যায় ব্যাপারটা একদমই এরকম না, ভিতর থেকে একেবারে আমি প্রায় সুস্থ বলা যেতে পারে। আর এইভাবে আর কি, তেমন কোনো সমস্যা নেই। এবং অবশ্যই নজর রাখা হয় স্বাস্থ্যের প্রতি। বাহ, খুব সুন্দর। আচ্ছা মাহমুদ, তোমার কি কখনো এরকম মনে হয়েছে যে থাক আর পড়াশোনা করবো না, বা এরকম একটা ব্যাপার যে পড়তে পড়তে ভালো লাগছে না, বা এরকম পরিস্থিতি চলে আসছে,
এরকম কোনো কিছু কখনো মনে হয়েছে তোমার? মনে হয়েছে বলতে সাধারণত আমার এমনটা মনে হয় না যে আর পড়াশোনা করবো না, বরং আমার এমনটা মনে হয় যে পড়াশোনাটা আমার চালিয়ে যেতে হবে। আমি আমার এতটা ভাবনা আছে, ওকে আমি বলেছি যে ও বলছে মামা তুমি সবসময় পড়বে, আমি বলি হ্যাঁ সারা জীবন পড়বো, চাকরির আগ পর্যন্ত চাকরির পড়া, আর চাকরির পরে জীবনের পড়া। সুতরাং পড়াশোনার কোনো শেষ নেই, পড়াশোনা করে যেতে হবে, এটা শখ থেকে আমি করি। তবে কখনো কখনো একটু লোড পড়ে, প্রেশার পড়ে, সেটা রাখি। তবে হ্যাঁ একটা কথা বলি, যখন পরীক্ষার সময় একটু ভুল হয় বা বারিশে মিলানোর পরে একটু নাম্বার কমবে বলে মনে হয়, তখন বেশ সমস্যা একটু মনে হয়। তবে ছেড়ে দেবো, পড়াশোনা করবো না এমনটা মনে হয় না। তো তোমার নেক্সট টার্গেট কি আছে? আর তুমি যেভাবে এইচএসটা দিলে, তুমি এর মানে পরে তোমার পরে যারা আছে, যারা এইচএস দেবে আবার, ঠিক আছে, তাদের জন্য তুমি কি অ্যাডভাইস দিতে চাইছো? আর তোমার নেক্সট টার্গেট কি আছে? আচ্ছা, আমার নেক্সট টার্গেটটা যেটা আমি বলেছি WBCS, এটা নিয়ে আগানো, দেখা যাক কত দূরে কি হয়। যারা নেক্সট এইচএস দেবে উচ্চ মাধ্যমিক, তাদেরকে আমি বলতে চাই যে তোমরা টিউশনি পড়ো বা স্কুলে পড়ো, স্কুলের সঙ্গে কানেক্টেড থাকো, নির্দিষ্ট একটা রুটিন তৈরি করো নিজের মতো। যে সাবজেক্ট কঠিন সেগুলো একটু বেশি রাখো, সহজগুলো একটু কম রাখো। এভাবে দ্রুত সিলেবাস কিন্তু শেষ করতে হবে, কারণ সেমিস্টার সিস্টেমে সময় পাওয়া যায় না। ফোর্থ সেমিস্টারে কোনো সময় হয় না, স্কুলে কোনো ক্লাস হয় না, নিজে থেকেই করতে হবে। আর এই ক্ষেত্রে যদি কেউ নিজে থেকে পড়ার অভ্যাস রাখতে পারে টিউশনি ছাড়া, তাহলে তার মতো মানে সুবিধা আর কিছুতেই হয় না। একদম একদম। আর আরেকটা পার্সোনালি কোশ্চেন জিজ্ঞেস করছি, যেটা হয়তো দর্শকরাও জানতে চাইছে। আমরা যখন স্কুলে যখন পড়তাম, আমার কারো না কোনো গার্লফ্রেন্ড থাকতো সবার, ঠিক আছে, কারোর বয়ফ্রেন্ড থাকতো, যারা স্কুল ছাত্রী আছে তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এখন সময়। তো আমি মাহমুদুলের কাছে এই প্রশ্নটা করতে চাই যে তোমার কি কোনো পার্সোনাল গার্লফ্রেন্ড বা কিরকম কিছু আছে নাকি? না না, পার্সোনাল গার্লফ্রেন্ড না। এই আমি সাধারণত আমাদের ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্টস থেকে একটু দূরে থাকা হয়। সবাইকে আমি সম্মান করি, বন্ধু হিসেবে অনেক মেনে নিই। এমনকি তাদের ব্যক্তিগত যে দ্বন্দ্ব, তাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব, নিজেদের মধ্যে অনেক দ্বন্দ্ব আছে, কিন্তু তারপরে ভালো বন্ধু বান্ধবী তারা নিজেরা। তো অনেক বন্ধুদের থেকে আমি দূরে থাকি, সাধারণত অনেক গ্যাং থেকে। যদি আমি তাদেরকে ভালোবাসি, আমি বন্ধু বলে ভিতর থেকে মেনে নিই, ঠিক আছে। এমনকি তাদের পাশের বন্ধু থেকে হয়তো আমি তাকে বেশি পছন্দ করি বা ভালোবাসি, এরকম। আর গার্লফ্রেন্ডের যে ব্যাপারটা, সেটা হচ্ছে না, আমার এখন পর্যন্ত কোনো গার্লফ্রেন্ড হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মধ্যে কারোর না কারোর একটা বড় ইন্সপিরেশন থাকে যে আমরা একে ফলো করি বা ওকে ফলো করি, আমার ভালো লাগে, ঠিক আছে। তো তোমার মধ্যে এমন কোনো ইন্সপিরেশন আছে যাকে তোমার ভালো লাগে বা কিছু শিখেছো তার থেকে? কিছু শিখেছি বলতে আমার তেমন কোনো আইডিওলজি নেই। বিশেষ করে এখন ইন্টারনেটে সিনেমা মুভি অনেক আইডিওলজি থাকে যাদেরকে ফলো করে মানুষ। আমি একদম এগুলো দেখি না, আমার আইডিওলজি নেই। তবে আমি ইউপিএসসি ইন্টারভিউ বিভিন্ন দেখি, সমস্ত স্টুডেন্টদেরকে ভালো লাগে এবং যারা ইন্টারভিউ নেয় তাদেরকে বেশ ভালো লাগে, আমি তাদেরকে বেশ ফলো করি, তাদের অ্যাটিটিউডটা আমার ভালো লাগে। বাহ, খুব সুন্দর। আচ্ছা দর্শক, আমরা মাহমুদুর সাথে কথা বললাম এবং খুব ভালো লাগলো আমার। তো মাহমুদুর সাথে কথা বলে সত্যি ভীষণ ভালো লাগলো। সে একটা এরকম ছেলে, মানে কত বছর বয়সে তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে। তো এত স্ট্রাগল করেছে, এর মধ্য দিয়ে সে পরিবারের ওই পরিবারের যে পরিস্থিতি তার মধ্য দিয়ে সে যেভাবে এগিয়ে এসছে, সত্যি একটা ভীষণ আশ্চর্যজনক বিষয়। আর আমাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার। সত্যি মাহমুদুল, আমরাও শিক্ষা নিলাম তোমার কাছ থেকে কিছু, যে এরকম ভাবে আগানো যায় অ্যাকচুয়ালি। সত্যি আমরা মানে সত্যি একটু ভীষণ অবাক একটা জিনিস, যে এরকম পরিস্থিতির মাধ্যমে কোনো টিউশন ছাড়াই, সব থেকে বড় কথা কোনো টিউশন ছাড়াও যে একটা মানুষ তার ইচ্ছে থাকলে সে আগাতে পারে। তো আমরা মাহমুদুলকে দেখলেই সেটা বুঝতে পেরেছি। সত্যি তোমার সাথে আমাদের চ্যানেলে এসে তোমাকে সত্যি ভীষণ ভালো লেগেছে। আর ভবিষ্যতে আমি চ্যানেলের মাধ্যমে বলতে চাই সবাইকে, যারা এরকম রেজাল্ট করছে, সত্যি আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দ্য রাইট সাবজেক্টের পক্ষ থেকে তাদেরকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। তো আজকে আমাদের ইন্টারভিউ পর্ব এখানে শেষ করছি। আবার কখনো ফিরবো, মাহমুদুলকে নিয়েই হয়তো আবার কখনো ফিরবো কখনো সময়, ঠিক আছে। তো আজকের পর্যন্ত এই পর্যন্ত, প্রশ্নের পরবর্তী পার্টে হতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন দর্শক। মাহমুদুল, সবাইকে একটু টাটা বাই বাই করে দাও তোমার তরফ থেকে। দোয়া করবে যেন আগামীতে আরো সাফল্য অর্জন করতে পারি। এটা খুবই সাফল্য, মুর্শিদা যেভাবে বলছে, আমার আরো ভালো ইচ্ছা ছিল। এবং দেখা সাবজেক্ট একটু কম মনে হয়েছে, আমার সত্যি কম মনে হয়েছে, এবং এটা খুবই সাফল্য বলে আমি মনে করি। এবং এটাতে আমি খুব বেশি লাফাইও নি, আমি স্বাভাবিকই আছি। যাই হোক, দোয়া করবেন যাতে আগামীতে সাফল্য অর্জন করি। এবং সবথেকে ভালো ব্যাপার হচ্ছে আমি সুখী জীবন কাটাতে পারি, এটাই বড় পাওনা। সবাইকে থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করুন, শেয়ার করুন।